প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরা খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জাতির সামনে তুলে ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কাঙ্ক্ষিত সরকারের সংস্কারের ভিত্তিতে ২০২৫ সালের শেষের দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সুনির্দিষ্ট ঘোষণা না থাকায় অসন্তোষ জানিয়েছে রাজনৈতিক দলগুলোর অনেকে। বিএনপি সহ বিভিন্ন দল ২০২৫ সালের মধ্যে নির্বাচন চায়। দলটি মনে করে নির্বাচনের জন্য লম্বা সময়ের প্রয়োজন নেই। ভোটের অধিকার প্রতিষ্ঠায় আবারও ৫ আগস্টের মতো জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের জনগণ সংস্কার বোঝে না, তারা জনপ্রতিনিধিদের পাশে পেতে চান। সেজন্য ক্ষমতা নয়, জনগণের প্রত্যাশা পূরণের জন্যই দ্রুত নির্বাচন চায় বিএনপি। সম্প্রতি বিএনপির বিরুদ্ধে সরব হচ্ছেন নাগরিক কমিটির নেতৃত্ব। আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, বিএনপি অবশ্যই বাংলাদেশের প্রথম কিংস পার্টি। তিনি আরও বলেছেন, তরুণ প্রজন্মের অভ্যুত্থানের শক্তিকে ডাইভার্ট করে পুরনো একই ব্যবস্থা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা যখন চলছে, তখন তারা বলছে, আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি, তাহলে আপনারা কারা নতুন করে কথা বলার? এদিকে রাজনৈতিক দলগুলো এখন যতই ভালো কথা বলুক না কেন, ক্ষমতায় গেলে তারা হয়তো আবার বদলে যেতে পারে। তাই সংস্কারের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল, দূরত্ব বাড়ছে। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে, অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল, দূরত্ব বাড়ছে। প্রথমে শুরু করতে চাই শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো জানেন যে সংস্কার প্রক্রিয়া চলছে, এর ভিতরেই কিন্তু আপনার বিএনপির পক্ষ থেকে এবং অনেকেই বলছে যে নির্বাচনী জনপ্রতিনিধিশীল সরকার ছাড়া দেশের বর্তমান যে অবস্থা বিরাজ করছে তা সংকট সমাধান সম্ভব নয়। যদিও গণ অধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দল বলছে যে সংস্কারের পরেই এই কাঙ্ক্ষিত নির্বাচন করতে হবে। আপনাদের কি বক্তব্য? আপনার ধন্যবাদ। আমার দুইজন সহ আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে সালাম ও অভিবাদন। এই যে আপনি বললেন জনপ্রতিনিধি ছাড়া কতদিন চলতে পারে, কিভাবে চলতে পারে, সংকট, প্রতিকূলতা, নানান ধরনের ষড়যন্ত্র প্রতিনিয়ত আমরা দেখছি। এবং এই যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হলো, অভ্যুত্থান হলো, সেই আকাঙ্ক্ষার ধারে কাছেও কি আমরা যেতে পেরেছি? কম সময় না, আপনার হানিমুনের পিরিয়ড কিন্তু চলে গিয়েছে। 4.5 মাসের বেশি আপনি পার করেছেন, কিন্তু আপনার লক্ষণ, আপনার চলন, আপনার গতিবিধি, আপনার সম্ভাবনা, আপনার যা কিছু আপনি বলেন, কি এবং পরিবর্তন আমরা দেখছি। দেখেন, এই যে সবচেয়ে মূল বিষয় যে দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, এর করাঘাতে মানুষ দীর্ঘদিন জর্জরিত। এর কোনো উন্নতিকে আমরা করতে পেরেছি আজ পর্যন্ত? আপনি বলেন, ডলারের মূল্য 127 টাকা এখন পর্যন্ত। মানুষের নাবিশ্বাস, যেই জন্যে এই গণ অভ্যুত্থান হলো, তার কোনো লক্ষণ আছে? তারপরে এই গণ অভ্যুত্থান কেন হলো? এই যে মানুষের জীবন মান বা মানুষ দ্রব্যমূল্য, এটাই তো মানে একটা গুরুত্বপূর্ণ অংশ। তারপরে গণতন্ত্র, মানবিক অধিকার, সাম্য, বৈষম্যহীন সমাজ এবং ভোটের অধিকার, আপনি যাই বলেন, সব কিছুর জন্য। এখন যদি বলেন যে জুলাই বিপ্লব হয়েছে কি কারো ক্ষমতায় যাবার জন্যে, তাহলে ক্ষমতায় না যাবার জন্যে কি হয়েছে? এই অনির্বাচিত সরকার দীর্ঘকাল প্রলম্বিত হবার জন্য হয়েছে। কথা বললেই আপনি বলছেন বিএনপি অস্থির হয়ে গেছে। বিএনপি কোথায় অস্থির হয়েছে? 91 সালে একটা কেয়ারটেকার সরকার আসলো, 3 মাসের সরকার। সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের 9 বছরের জঞ্জাল, 3 বছরে বিচারপতি শাহাবুদ্দিন উদ্দিনের একটা চমৎকার নির্বাচন আমরা করিনি বাংলাদেশে। অন্তত 4.5 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আপনি বলতে পারছেন না আপনি কবে নির্বাচন করবেন। আপনি সব সংস্কার করে ফেলবেন, দেশকে বদলায় দিবেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবেন, নিজেই আবার ঘটকের মতো বিয়ে করে ফেলতেছেন। একজন সমন্বয়ক কি এক এলাকায় যাচ্ছে, 82টা তোরণ নির্মাণ করতে হচ্ছে, তার জন্য বিলাসবহুল গাড়িতে আপনি রাজনৈতিক সংস্কার করবেন আপনি বলতেছেন। হ্যাঁ, তো এগুলো কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার বাইরে? আপনি বলছেন, এখন বলছেন, কেউ বলছেন কেউ যদি নতুন রাজনৈতিক দল করতে চায় তাকে সুযোগ, অবশ্যই সুযোগ দিব। আপনি
আপনি বিএনপিকে কি বলছেন, ব্লেম করছেন প্রতিনিয়ত, রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলের অর্জনও তো আছে, রাজনৈতিক দলের ব্যর্থতা আছে, অবশ্যই অর্জনও আছে। গণতন্ত্রের প্র্যাকটিসের জন্য 50 বছর 52 বছর খুব অনেক বেশি সময় না। আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেশের মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে, সুশীল সমাজ বলেন, যারাই বলেন, কোথায় ছিল তারা? তাদের কি ভূমিকা ছিল আপনারা জানেন না? হ্যাঁ, তো রাজনৈতিক দলের কারণেই তো দেশ স্বাধীন হয়েছে, জনযুদ্ধ হয়েছিল, সমস্ত মানুষ 90-এর গণ অভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে হয়েছে। হ্যাঁ, তারপরে এই যে জুলাই বিপ্লব যেটা বলেন, জুলাই বিপ্লব এখন একটা মুশকিল হলো কি, আপনি সব করেছেন মুক্তিযুদ্ধের, যেমন আওয়ামী লীগ সোল এজেন্ট, আর কেউ কিছু করে নাই। আওয়ামী লীগ একা করেছে, তার বাপ করেছে, আর উনি করেছে, তারাই নেতা, তারাই মহান মহামানব, তারাই অবতার। আর তাদের বাইরে তাজউদ্দিন বলেন, ওসমানী বলেন, জিয়াউর রহমান বলেন, যাই বলেন, আর কেউ কিচ্ছু করে নাই। মুক্তিযোদ্ধারা বলেন, সেক্টর কমান্ডার বলেন, অথচ মুক্তিযুদ্ধের সময় কলকাতার হোটেলে হোটেলে ঘুরে বেড়াইছে। এই যে যে ওনারশিপ এককভাবে দায়ী করা এই মুক্তিযুদ্ধটাকে, এইটা আমি সেটা বলছি না, আমি শেষ করছি, ওই জায়গায় আসছি। সেই জন্যেই তো আওয়ামী লীগের এই করুণ পরিণতি কিন্তু হইল। হ্যাঁ, আপনি সকলের অধিকারকে যখন আপনি কুক্ষিগত করতে চান, হ্যাঁ, মানুষকে চায় সেটা না বলে আপনি কি চান সেটা আপনি চাপাই দিচ্ছেন। এই যে এই আন্দোলনটাও দেখেন, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্ররা, অবশ্যই রেসপেক্টেড, তাদেরকে আমরা মাথার উপরে রাখবো। হ্যাঁ, কিন্তু তারা নেতৃত্ব দিয়ে তারা সরকারের অংশীদার হয়ে গেলেন, ভালো কথা হইলেন। এখন বলেন যে নির্বাচন কবে হবে বা সংস্কার তারা করবেন, কতটুকু সংস্কার 4.5 মাসে তারা করেছেন, কি করেছেন আমরা জানি না, বা কতটুকু সময় তাদের লাগবে। এখন বলছেন যে আমরা করেছি, আমরা খালেদা জিয়াকে মুক্ত করেছি, আমরা এটা করেছি, আমরা ওটা করেছি। আরে ভাই, তোমরা একা কিভাবে করেছো? দেশের মানুষ যদি তোমাদের সাথে না থাকতো, আমার 142 জন ছাত্রদলের কর্মী শহীদ হয়েছে এই আন্দোলনে। আমরা 16 বছর লড়াই করতে করতে আমাদের জীবন যৌবন আমরা ক্ষয় করে ফেলেছি। আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে হয়ে গুমের শিকার হয়ে তবু তো বেঁচে আছি, কিন্তু অনেকে তো মৃত্যুবরণ করেছে, গুম হয়ে গেছে। ভাই, ধাক্কায় 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 হাসিনাকে খাদের কিনারায় নিয়েছি, তারপরে সবাই মিলে ধাক্কা দিয়েছি, হাসিনা খাদে পড়েছে। এখন আপনি যদি করেন আপনি একলাই করেছেন, আপনি এটা করেছেন, আপনি ওটা করেছেন, আপনি যেদিন ইচ্ছা হয় সেদিন নির্বাচন দিবেন। হ্যাঁ, কেন বিএনপি অস্থির হয়ে গেছে ভোটের জন্য? আশ্চর্য ব্যাপার, ভোটের জন্য গণ অভ্যুত্থান হয় নাই, কিসের জন্য হয়েছে? এই দ্রব্যমূল্য কমানোর জন্য গণ অভ্যুত্থান হয় নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য গণ অভ্যুত্থান হয় নাই, তো কিসের জন্য হয়েছে? খালি ওই কোটা বিরোধী আন্দোলনের জন্য, চাকরির জন্য? এইসব কথা না, এইগুলা ফেক কথা, গায়বীয় কথা। বরং মানুষ বলছে যে তারা ক্ষমতায় থেকে, ক্ষমতার ওই যে লেভেল প্লেইং ফিল্ডের বিরুদ্ধে যে আমরা এতদিন বলেছি নির্বাচনে, তারাই বরং এখন ক্ষমতায় বসে এখন রাজনৈতিক দল তৈরি করছেন। তাদের এই মন্ত্রণালয় লাগবে, তাদের এইটা লাগবে, তারা ওইটা লাগবে, পরিপূর্ণ রাজনৈতিক দল করবেন, তারা প্রস্তুত হবেন নির্বাচনের জন্য কবে, তারপরে বাংলাদেশে নির্বাচন হবে, তারপরে তারা ক্ষমতায় যাবে। এটাই যদি রাজনীতি হয়ে থাকে, তো তাই তো হচ্ছে। তো মানুষ তো, আমাদের এই অভিজ্ঞতা আছে, তো এনে 111-এর কিংস পার্টির অভিজ্ঞতা আছে, সব আছে। তা আপনাদেরকে বলা হয় কি, আমি আসবো আপনার কাছে আবার পরবর্তী পর্যায়ে। ফারুক হাসান, আপনি কি বলবেন যে যেটা বলবার চেষ্টা করেছেন যে বাবুল, যে আপনারা শুধু এককভাবে এই গণঅভ্যুত্থানটা সংগঠিত করে নেই, তারাও 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে, অন্যদিকে ক্ষমতার অংশীদার হয়েছে যারা আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, অন্যান্য দল, পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো হয়নি, সেক্ষেত্রে কেন নির্বাচনে বাধার সৃষ্টি করছেন, যেটি এই মুহূর্তে জনপ্রতিনিধি সরকার ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না, যে বলবার চেষ্টা করুন। ধন্যবাদ আপনাকে। বাবুল ভাই যেটি বলেছেন ওনার কথার সাথে আমি কিছুটা একমত। যেমন ধরেন, এই বিপ্লব আসলে একক কোনো দল, ব্যক্তি কিংবা সংগঠনের নেতৃত্বে হয় নাই। হ্যাঁ, আমরা কৌশলগত কারণে ছাত্রদের সামনে সাইনবোর্ড হিসাবে তাদেরকে এগিয়ে দিয়েছি, তারা নেতৃত্ব দিয়েছেন, এবং এই আন্দোলনে রাজনৈতিক দল, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, আপামর জনগণ সবাই আমরা অংশগ্রহণ করেছিলাম, এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, বিতাড়িত করেছি। এখন প্রশ্নটি হচ্ছে, এই যে আমরা ফ্যাসিবাদকে উৎখাত করে এখানে একটি ছাত্র জনতার একটা বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার আমরা গঠন করলাম, এখন এই সরকারের কাছে আসলে আমাদের প্রত্যাশা কি, ডিমান্ড কি? এই সরকারের মাথার উপরে আমরা একটা গুরু দায়িত্ব দিয়ে দিয়েছি। এই সরকারের কাছে আমরা কি চাই? একটা নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। যদি আপনি আজকে বলেন যে না, আমরা শুধুমাত্র এই কারণেই বিপ্লব করেছি, যে নির্বাচনের কারণে, এই ভোটের কারণেও, এখানে সামগ্রিকভাবে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যই আমাদের এই লড়াইটা হয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে, এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার করতে গিয়ে এটা কি শুধু এককভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরই দায়িত্ব? এখানে কি রাজনৈতিক দলগুলোর কোনো দায়িত্ব নেই? অবশ্যই আছে। এখন আমি রাজনৈতিক দল হিসাবে এই সরকারকে কতটুকু সমর্থন দিচ্ছি, সহযোগিতা করছি, কিংবা তার পাশে দাঁড়িয়ে তাকে আমি এখানে এগিয়ে দিচ্ছি যে আপনি কাজটা করেন, কতটুকু সময় লাগবে আমাদের জানান। এখন প্রশ্ন আমরা করতে পারি নানাবিধ জায়গা থেকে, নানান অ্যাঙ্গেল থেকে। সেই কাজটি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সেভাবে করছি না, বা কতটুকু করছি সেটা বড় প্রশ্নের বিষয়। আজকে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোনো রাজনৈতিক সরকার না, কিংবা দেশ পরিচালনার অভিজ্ঞতাও অতীতে তার হয় নাই বা ছিল না। তাকে আমরা কিন্তু এনেছি। তিনি এই দায়িত্বে এসে হুট করে বসে নাই, কিংবা জোর করে এসে চেয়ারে বসে নাই। তাকে ছাত্র জনতা সম্মিলিতভাবে এই চেয়ারে এনে
বসিয়েছেন এবং তার উপর একটা গুরু দায়িত্ব দিয়েছেন। এখন আমরা রাজনৈতিক দলগুলো এই সরকারকে যদি আমরা বলতে পারতাম যে আগামী 1 বছর কিংবা 6 মাসের মধ্যে আপনারা এই সংস্কারগুলো করে দেখান, যেহেতু তারা রোডম্যাপ দেয় নাই, এখন আমি ধরে নিলাম এটা তাদের ত্রুটি কিংবা দুর্বলতা, যেহেতু তাদের দেশ পরিচালনায় অতীতের কোনো অভিজ্ঞতা নাই বা ছিল না, সেই জায়গা থেকে তারা রোডম্যাপ দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে ধরে নিলাম। তো আমাদের তো অভিজ্ঞতা আছে, বিএনপি বড় দল, 3বার বা 4বার ক্ষমতায় ছিল, তারা কেন একটা রোডম্যাপ জনগণের সামনে হাজির করলো না যে আগামী 6 মাসের মধ্যে বিএনপি চাই এরকম সময়ে এরকম একটি কাঠামো তৈরি করে এই সরকার নির্বাচনের ঘোষণা দিক। জামাত ইসলাম তারাও ক্ষমতার অংশীদার ছিল, তারাও চাইলে কিন্তু এই ধরনের একটা রোডম্যাপ জনগণের সামনে হাজির করতে পারতো কিংবা এই সরকারকে দিতে পারতেন যে এই যে 31 দফা দিয়েছে, একটা প্রস্তাবনা দিয়েছে, 31 দফা দিয়েছে, এটা তো এই সরকারকে দেয় নাই। 31 দফাটা হচ্ছে তাদের সামগ্রিকভাবে ওই সময় যারা আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম তাদের নিয়ে, আমরাও তো তাদের আমরাও অংশীদার, আমাদের নিয়ে তারা আলোচনা করে 10 দফা ছিল আগে, সেটাকে পরে 31 দফায় উন্নীত করা হয়েছে। এই 31 দফা হচ্ছে দেশ বিনির্মাণে যখন রাজনৈতিক সরকার আসবে তাদেরকে নিয়ে আমরা একটা দেশ কিভাবে পুনর্গঠন করব, কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে দেশ পরিচালনা হবে, সেটার পুঙ্খানুপুঙ্খ একটা রোডম্যাপ বলতে পারেন কিংবা দফা বলতে পারেন বিএনপির 31 দফা। এখন আমাদের কথা হচ্ছে ওই 31 দফা তো আপনি এই সরকারকে দিয়ে বাস্তবায়ন করতে পারবেন না, কারণ ওই 31 দফা এই সরকারকে দিয়ে করার ফিটনেসও এই সরকারের নেই, কিংবা করার মতো কতটুকু ক্যাপাবিলিটি সক্ষমতা আছে সেটা একটা বড় প্রশ্নের বিষয়। এখন আমাদের কথা হচ্ছে তাহলে কি এই সরকার কোনো সংস্কার করবে না? তারা কালকে একটা নির্বাচনের ঘোষণা দিয়ে দিবে, তাহলে এই যে কালকে একটা নির্বাচনের তারা ঘোষণা দিয়ে দিলে, ধরলাম যে আগামী 6 মাস পরে জাতীয় ইলেকশনের একটা রোডম্যাপ তারা ঘোষণা করলো, তাহলে লাভটা কী হলো বা কী হবে? 1971 সালে 30 লক্ষ মানুষ জীবন দিল দেশের জন্য, জনগণের প্রত্যাশা কি ছিল? আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, কিন্তু বাস্তবিক অর্থে 71 পরবর্তী সময়ে সেই বাংলাদেশকে আমরা পেয়েছি? পাই নাই। 90 এসে আরেকটা স্বৈরাচার বিরোধী লড়াই করতে হলো। এই যে আমাদের আক্তার ভাইরা ওই সময়ের ছাত্রনেতা, তারা ওই আন্দোলনের সক্রিয় লিডার ছিল। এই যে ফ্যাসিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী লড়াই 90 সালে এসে আরেকটা করতে হলো। ওই সময় তিনটা জোট ছিল, সেই 3টা জোটের একটা ত্রিদলীয় রূপরেখা ছিল। সেই রূপরেখা বাস্তবায়ন হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই 2024 সালের যে জুলাই আগস্ট বিপ্লবের যে 2000 শহীদ, এই 2000 মানুষকে জীবন দিতে হতো না। তার মানে ওই 90-এর স্বৈরাচার পতন আন্দোলনের পরবর্তী যারা ক্ষমতায় আসলেন তারা জনগণের সাথে বেইমানি করেছেন, প্রতারণা করেছেন, জনগণকে ধোঁকা দিয়েছেন। বিধায় 2024 সালে এসে আরেকটি বড় রক্তক্ষয়ী লড়াই করতে হলো আমাদের, 2000 ছাত্র জনতাকে জীবন দিতে হলো। এখন আমরা প্রশ্ন করতে পারি তাহলে এই যে জীবন দেওয়ার ইতিহাস বাংলাদেশের, 71-এ দিলাম, 90-এ দিলাম, 24-এ দিলাম, তার মানে কি আমরা সারা জীবন কিয়ামত পর্যন্ত জীবন দিতেই থাকবো, মরতেই থাকবো? আমাদের পরবর্তী প্রজন্ম আবার রক্ত দিবে, আবার রক্ত ঝরাবে? তো এটা তো ভাই আমরা চাই না। তো এই জন্য আমরা বলেছি যে অন্তত প্রয়োজনীয় যে সংস্কার, কাঙ্ক্ষিত যে সংস্কার, সেই সংস্কারগুলো করেই এই সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে এবং নির্বাচনের ঘোষণা দিতে হবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এই যে নির্বাচনের একটা রোডম্যাপ বা একটা টাইম ফ্রেম প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, এটাতে আসলে আমরাও সন্তুষ্ট নই। তিনি যে ধরনের একটা ভেগ বা অস্পষ্ট একটা ঘোষণা দিয়েছেন, আমরা মনে করি এই জায়গাতে উনার একটা পরিষ্কার ঘোষণা দরকার ছিল। এই সরকার, আমি একটু শেষ করবো, এই সরকার যদি বলতেন যে আমরা আগামী 2 বছর ক্ষমতায় থাকবো কিংবা 3 বছর থাকবো, এই 3 বছরের মধ্যে বাংলাদেশকে আমরা অমুক জায়গায় নিয়ে যেতে চাই এবং এই 3 বছরের মধ্যে এই কাঙ্ক্ষিত সংস্কারগুলো আমরা করতে চাই, আমি মনে করি সেই 3 বছরের ঘোষণা আসলেও জনগণ স্যালুট জানাতো, এই সরকারের পাশে থাকতো। কিন্তু তারাও এ ধরনের পরিষ্কার কোনো ঘোষণা না দেওয়ায় জনগণের মধ্যে কিছুটা আসলে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাদের মধ্যে কিছুটা আসলে। আমি এখানে আপনার কাছে আসবে, একজন দর্শক টেলিফোন আছে, ফোনটি নেই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। আমার নাম জামান, ঢাকা থেকে বলছি। দীর্ঘ 3 মাস ট্রাই করার পরে আপনাদেরকে পেয়েছি, এর জন্য আরটিভিকে অনেক ধন্যবাদ। আপনাকেও স্বাগত। প্রশ্ন তো অনেকগুলোই থেকে জমাট হয়ে আছে, সবগুলো প্রশ্নের তো জবাব দেওয়া সম্ভব না, কারণ অনেক আমরা এই উত্থান পতন দেখেছি। যেটা দেখলাম সেটা হচ্ছে আওয়ামী লীগের, যেটা, তাই না? এখন এই বিএনপি, বা আমি একজন বিএনপি সমর্থক হিসেবে বলছি, তার কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে, বা আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, বা বিশ্ববরণ্য ডক্টর ইউনূস, এরকম কেউ কিন্তু এখন বাংলাদেশে কিন্তু এখন সেই রাজনীতিবিদ নেই। যদি বলেন তাহলে এটা আমরা আসলে মেনে নিতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন যেগুলো, তার ভিতরে হচ্ছে যে আমরা তড়িঘড়ি যে নির্বাচন করতে চাচ্ছি, সংস্কার করতে যদি না চাই, তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে কথার কথা বিএনপি আসছে বা সমষ্টিগতভাবে জাতীয় আসছে,
এরা পরবর্তীতে যে পরিস্থিতি এখন আছে, এরা সে তো বলবে যে না, শেখ হাসিনা সবকিছু শেষ করে চলে গেছে, এটা আমাদেরকে সময় দিতে হবে, আমরা তড়িঘড়ি করে এগুলো করতে পারবো না, দেশের অর্থ নাই, কোনো কিছুই নাই, তাহলে এগুলোকে আমরা নিয়ন্ত্রণ কিভাবে করব? আমাদেরকে সময় দিতে হবে। যখন ওই চেয়ারের উপর যে বসে সেই রাজা হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এদেরকে এত দ্রুত যে আপনি আবার নামাবেন, এরকম পরিস্থিতি কাউ জীবনে ধন্যবাদ আমাদের। জি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আমি ছোট্ট একটি প্রশ্ন আমি ফারুক হাসানকে করতে চাই, সেটি হচ্ছে যে আপনি বলেন যে সংস্কার, কাঙ্ক্ষিত সংস্কার হতে হবে, যেহেতু জনগণের গণঅভ্যুত্থানের একটি আকাঙ্ক্ষা ছিল যে সংস্কার হবে, কিন্তু অনেক রাজনীতিবিদ বলছেন যে বর্তমান সরকার অর্থাৎ রাজনীতিবিদদেরকে কাছে তেমন সহযোগিতা চাচ্ছে না, অর্থাৎ তাদের সহযোগিতা অর্থাৎ সেই পরিমাণ প্রত্যাশা করছে না বা সহযোগিতা চাচ্ছে না, যদি সহযোগিতা করবার জন্য তারা বসে আছে। সেই ক্ষেত্রগুলি কী বলবেন? এবং তারা যে নির্বাচনের তারিখগুলো ঘোষণা করছেন তা অস্পষ্ট এবং এ নিয়ে বহুত বিতর্ক আছে। এবং একজন দর্শক করলেন যে ক্ষমতায় যারা থাকে তারা সাধারণত যেতে চান না, তাহলে আপনারা যে গণঅভ্যুত্থান সংগঠন করলেন, তাহলে এর মূল লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে কিনা, যেটা অনেকে বলবার চেষ্টা করেন। ধন্যবাদ। আসলে আপনার যে প্রশ্ন, এই প্রশ্নের সাথে আমি কিছুটা একমত। আসলে আমরা সরকারকে কতটুকু সহযোগিতা করার জন্য প্রস্তুত, এটাও কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। মানে এই যে সহযোগিতা করার কথাটি আপনি বললেন, এটা আসলে মন থেকে হতে হবে। আপনি শুধু বাহ্যিকভাবে টেলিভিশনে আসলাম, টক শোতে আসলাম, আমরা বললাম আমরা তো সরকারকে সহযোগিতা করতে রেডি, সরকার তো চায় না। কিন্তু সরকার যখন চাই তখন আমি কতটুকু বলি, কতটুকু মন থেকে আমি সেই সহযোগিতা করার জন্য মানে তৈরি। এখন এই যে আমরা রাজনীতির কথা বলছি, আসলে রাজনীতি কার জন্য? জনগণের জন্য। আমরা চাই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, এই দেশকে সঠিক একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এদেশের মানুষ যাতে তাদের অধিকার, তাদের ন্যায্যতা, তাদের সেই সম অধিকার ফিরে পায়, এই জন্যই তো রাজনীতি। এখন এই যে রাজনীতিটা আমরা জনগণের জন্য করি, জনগণ কি চাই সেই সেন্টিমেন্ট, সেই চাওয়া, সেই আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশাকে আমরা বুঝি। তো সেই জায়গা থেকে আমরা যদি মনে করি যে আমরা সত্যিকার অর্থে এই সরকারকে সহযোগিতা করতে চাই, তাহলে আমি আজকে বিএনপির এখানে বাবুল ভাই আছেন, বাবুল ভাই ভালো বলতে পারবে, বিএনপি যদি আজকে উদ্যোগ নেই যে আমরা সবগুলো দলকে নিয়ে আমরা এই সরকারকে চাপ দিব সংস্কারের জন্য, যে আগামী 1 বছরের মধ্যে এই সংস্কারগুলো করে এই সরকার যাতে অমুক সময়ের মধ্যে একটা সুন্দর জনগণের নির্বাচন উপহার দেয়, এই জন্য আমরা আসুন সবাই সম্মিলিতভাবে এই সরকারকে চাপ দেই। বিএনপিকে এই কথা বলেছে? বলে নাই। বিএনপি কি বলছে? বিএনপি বলছে নির্বাচন দরকার। নির্বাচন, ভাই আপনি নির্বাচন তো লাগবে, এটা তো একমত আমরা, কিন্তু নির্বাচনের বাইরে মানে নির্বাচন জনগণের নির্বাচন করার জন্য, একটা নির্বাচন যেভাবে জনগণ দেখে, যেভাবে চায়, সেই জনগণের কাঙ্ক্ষিত নির্বাচনে রূপ দেওয়ার জন্য যে প্রস্তুতি দরকার, যে মডেল দরকার, যে সিস্টেম দরকার, ওই সিস্টেম স্টাবলিশ করার জন্য বিএনপি আমাদের ডাকুক, আমাদের সবাইকে নিয়ে বসুক, সবাইকে নিয়ে এই সরকারের কাছে যাক। আমরা প্রধান উপদেষ্টাকে নির্বাচন চাই, আপনি এই নির্বাচন দিতে বাধ্য। আমি আবার আসবো। হাসান তৌহিদ চৌধুরী, আপনি কি বলবেন যে একটা রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা দেখা যাচ্ছে একদিকে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার, অন্যদিকে বিভিন্ন অংশগ্রহণকারী দল, একটা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে, অনেকে বলবার চেষ্টা করেছেন, এই যে ডিবেটগুলো আপনি দেখছেন, আপনি কি বলবেন? ধন্যবাদ সেলিম আমরা খান। আমি শুরুতেই খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি যারা এই সম্প্রদায়ের মানুষ তাদেরকে এবং দেশবাসীকে। দেখুন, আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে এই সামগ্রিক আলোচনায় এবং বাস্তবতা আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, আমরা একটা রেটোরিক্সের ট্র্যাপের মধ্যে পড়ে গেছি। একটা রেটোরিক্স, সেটা কি? ইলেকশনের টাইম ফ্রেম এবং ইন্টারিম গভর্নমেন্টের যে রোল, সেই রোলটা ম্যাচ করে কিনা। তো এখন ইন্টারিম গভর্নমেন্টটা আসলে কি? এটা কি সাংবিধানিক সরকার না অসাংবিধানিক সরকার? আমরা এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতার কথা জানি। তো আমাদেরকে এই দুই গভর্নমেন্টের যে মৌলিক চরিত্রগত পার্থক্য, এটা মাথায় রেখে আমাদের কথা বলা দরকার। আগে সংবিধান দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার আসতো, তারা সুনির্দিষ্টভাবে শুধুমাত্র নির্বাচন করার জন্যই দায়িত্বপ্রাপ্ত ছিল। এখনকার যে সরকারের ব্যবস্থা, যেটি আমরা এখন ফেস করছি বা যেটিকে আমরা এখন সামনে দেখতে পাচ্ছি, তারা একটা ইউনিক টাইপের গভর্নমেন্ট, যেটা পৃথিবীর ইতিহাসে এই টাইপের একটা আউট অফ দ্য কনস্টিটিউশন এই ধরনের গভর্নমেন্টের ফিচার্স কোথাও আমরা খুব একটা দেখি না। এই কারণে দেখি না যে আমাদের এই বিদ্যমান কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশনই নাই, কিন্তু এই সরকারটি দেশে আছে। এখন কেন আছে সেটা শুরুতেই বলা হয়েছে যে তারা জনগণের ম্যান্ডেটটা নিয়ে আছে। কারা জনগণ? আমি মনে করি, যেটা আমি সোজা বাংলায় বুঝি, যে আন্দোলনের মধ্য দিয়ে যে অংশীজনের সৃষ্টি হয়েছে, তারা সবাই মিলেই সে ম্যান্ডেটটা দিয়েছে। অংশীজন কি একা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমাজ? নো, তারা নিজেরাও বলেছে যে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমাজ একা অংশীজন নয়, এর বাইরেও অংশীজন রয়েছে। এখন দেশ পরিচালনার দায়িত্ব কার?
দেশ পরিচালনার দায়িত্ব প্রধানত রাজনৈতিক দলের, এবং রাজনৈতিক দলের হাতে কতটা দ্রুততম সময়ে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করা যায়, ইট ইজ ইমপ্লয়েড ইন দ্য ক্যারেক্টার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ভিতরে এই বর্তমান তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের নিয়ে যে বিতর্কের সৃষ্টি হচ্ছে, এতে করে নির্বাচনের প্রলম্বিত হবে কিনা, আসলে বিষয়টি কী দাঁড়াচ্ছে আপনি যদি দেখেন, একটা বিষয় তো আমি আগেও বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর দূরত্ব বাড়ছে, আবার জনগণের সঙ্গেও, মানে যারা কোনো দল সংশ্লিষ্ট না, সাধারণ ভুক্তভোগী মানুষ, তাদের সঙ্গেও সরকারের একটা দূরত্ব বাড়ছে। কোন জায়গায়? সেটা হলো জনগণ রাতারাতি স্বর্গ চায় নাই। জনগণ এটুকুই চেয়েছিল, যতটা খারাপ অবস্থায় ছিলাম তার চেয়ে যেন খারাপ অবস্থার মধ্যে আমরা না যাই। আজকে যখন ঢাকা শহরে গ্যাসের চুলা জ্বলে না, আজকে যখন লোডশেডিং আরও খারাপ জায়গায় চলে যায়, তখন মানুষ ভাবতে শুরু করে যে আগেই তো ভালো ছিল। এবং বিদ্যুতের দামও বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, কোনো জায়গায় কোনো কন্ট্রোল নাই। ফলে এই যে অবস্থার ক্রমাবনতি, এবং বিশেষ করে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কয়েকদিন আগে গতকালই সম্ভবত চাঁদপুরে একটা ট্রলারে ভিতরে একটা থেমে থাকা কার্গোতে 7 জন মানুষকে কুপিয়ে মেরে ফেলা হলো। এই যে নিরাপত্তাহীনতা এবং বিচার বহির্ভূত হত্যা এগুলো হচ্ছে, এবং সমাজ বিরোধী অপরাধীরা তৎপর, এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে জনগণ তো অবস্থার আরও অবনতি চায় নাই। ফলে যখন অবনতি হয় তখন স্বাভাবিকভাবেই সরকারের সঙ্গে জনগণের একটা দূরত্ব বাড়ে, এবং একই সঙ্গে ঘুষ দুর্নীতি এবং নীরব চাঁদাবাজি, এবং এই নীরব চাঁদাবাজির ফলেও জনগণের সাথে সরকারের দূরত্ব বাড়ে। আর অপরদিকে পলিটিক্যাল পার্টিগুলো যারা চেয়েছিল একটা সম্ভাব্য একটা রিজনেবল টাইমের মধ্য দিয়ে একটা ডেমোক্রেটিক ট্রান্সফার হবে, একটা যারা দেশ চালিয়ে অভ্যস্ত অর্থাৎ পলিটিক্যাল পার্টিস, তাদের হাতে দেশটাকে তুলে দেওয়া হবে এবং সংস্কার প্রক্রিয়াটা চলমান থাকবে। কারণ সংস্কার এমন একটি বিষয়, সংস্কার কখনোই সরকার প্রলম্বিত করার পূর্ব শর্ত হতে পারে না। কারণ দেশ চালানো দীর্ঘদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে ইন্টারিম গভর্নমেন্ট বা প্রভিশনাল গভর্নমেন্ট আনলিমিটেড টাইমের জন্য বা একটা ভেগ টার্ম সময়ের জন্য তারা দেশটা চালায়, এবং চলছে না। এই জায়গায় দাঁড়িয়ে কি করতে হচ্ছে? আমাদেরকে আবারও বিদেশের সার্টিফিকেট নিতে হচ্ছে, আমেরিকান সিকিউরিটি অ্যাডভাইজারকে দিয়ে বলাতে হচ্ছে যে বাংলাদেশে এখন সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বিদেশি সার্টিফিকেট আমাদের প্রয়োজন হচ্ছে। আমাদের দেশে এখন যেটা দরকার, যেটা এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল স্পিরিট ছিল, বাংলাদেশ হিসাবে এই দেশের আত্মমর্যাদা, সে আত্মমর্যাদা আজকে হানি হচ্ছে। সে আত্মমর্যাদা রক্ষা করতে হলে যেটি দরকার, মানুষ যে ভোট এবং ভাতের অধিকারের জন্য লড়াই করেছিল, সে ভাতের অধিকারটা দিতে হবে এবং ভোটের অধিকারটা ফেরত দিতে হবে, এবং সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে। এখন অনেকে বলতে পারেন যে ইলেকশন কমিশনের জন্য তো একটা মিনিমাম রিফর্ম লাগবে। তাহলে এই যে দূরত্ব আপনি মনে করছেন যে কেন তাহলে আপনার কাছে বিলম্ব মনে হচ্ছে? কেন অন্য বিলম্ব মনে হচ্ছে? এই কারণেই, ইলেকশন রিফর্মের যে মিনিমাম যে কাজগুলো, এগুলো কোনো সোনার পাথর বাটি নয়। বিএনপির থেকে, কমিউনিস্ট পার্টির থেকে বা অন্যান্য রাজনৈতিক দল থেকে নির্বাচন কমিশনের কাছে, সরকারের কাছে দফায় দফায় পুস্তিকা আকারে ছাপিয়ে ইলেকশন রিফর্মের প্রপোজাল দেওয়া আছে, আগে থেকে ছিল। তাহলে সংকটটি কোথায়? নির্বাচন সংকটটি হলো, আমি মনে করি যে এক ধরনের ব্যুরোক্রেটিক, এবং এই গভর্নমেন্টকে তো বলা হয় একটা টেকনোক্রেটিক গভর্নমেন্ট, ইট ইজ নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট। কিন্তু দেখা যাচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট আবার পলিটিক্যাল ন্যারেটিভও কিন্তু দিয়ে দিচ্ছে। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট না হয়েও কেউ যখন পলিটিক্যাল ন্যারেটিভস দেয়, তখন ন্যাচারালি পলিটিক্যাল পার্টির সাথে তার একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়। সে কারণেই এই ইলেকশনের জায়গাগুলো আটকে যাচ্ছে। ইলেকশনের ফান্ডামেন্টাল জায়গা কি? ইলেকশনে টাকার খেলা চলবে না, ইলেকশনে ধর্মীয় উন্মাদনা ছড়ানো চলবে না, ইলেকশনে সহিংসতা চলবে না। এর বাইরে আর রিফর্মের কি জায়গা আছে? এর বাইরে তো বাংলাদেশ রাতারাতি জান্নাতুল ফেরদৌস হবে না। ছোট্ট একটি প্রশ্ন করি যে এর ভিতরেই প্রফেসর ইউনূস ঘোষণা করেছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন 25-এর অর্থাৎ শেষের দিকে অথবা 26-এর প্রথমার্ধে, কিন্তু এটি নিয়েও কিন্তু সংশয় দেখা দিচ্ছে। কারণ এইটা সংশয়টা হলো কি, যেমন ধরেন যে ইলেকশন কমিশন যেটি গঠিত হয়েছে, ইলেকশনের দিনক্ষণ তারিখটা ঠিক করবে ইলেকশন কমিশন। এটা কিন্তু এই অন্তর্বর্তী সরকারের যে প্রেস সচিব তিনি নিজের মুখে বলেছেন, দিনক্ষণটি ওখান থেকে কিন্তু আসছে না। যারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কন্ডাক্ট করার জন্য, তাদের মুখে তারা কুলুপ এঁটে বসে আছেন, এবং কথাটা আসছে উপর থেকে। এটার কারণটা কি মনে হয়? কারণটা হলো তারা কি ক্ষমতায় প্রলং করতে চায়? টেন্ডেন্সিটা তো একটা প্রলম্বিত অন্তর্বর্তীকালীন সরকারের দিকেই যাচ্ছে, মানুষ তো তাই বলছে, ধন্যবাদ। পাবলিকের ভাষা তো তাই।
আমি আবারও আসবো। শহীদুল ইসলাম বাবুল, আপনি কি বলবেন এই প্রসঙ্গে, যে বিশেষ করে এই যে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনের প্রতি আস্থাহীনতা, অর্থাৎ কবে হবে, প্রফেসর ইউনূস ঘোষণা করার পরেও তার প্রেস সেক্রেটারি বলেছেন যে 26 সালে মাঝামাঝি দিকে, নানা রকম দেওয়ার পরেও অনেকে আপনারা আশ্বস্ত পাচ্ছেন নির্বাচন হবে কি হবে না। অন্যদিকে সংস্কার প্রক্রিয়াও অনেকে বলবার চেষ্টা করেছেন যে অর্থাৎ সম্মুখ গতিতে চলছে, সেক্ষেত্রে কী সংকটটি মনে হয় আপনার কাছে? না, সংকট তো সর্বব্যাপী সর্বমুখী জাতিরাষ্ট্রের সংকট, হ্যাঁ, এবং গুরুতর সংকট। এখন আমি যদি কই যে ভোটের দিকে যান না, নির্বাচন দিবেন কবে, সেই কথা বললো যে বিএনপি অস্থির হয়ে গেছে। এই যে আমার ভাইও বললো বিএনপি খালি ভোট চায়। আরে ভাই, দেশটা কোথায় চলে গেল? আপনি যে সংস্কারের কথা বলছেন, সংস্কার কিসের জন্য? মানুষের ভাগ্য বদলের জন্য তো সংস্কার, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো, মানুষের জীবনমানের উন্নয়নের জন্য তো, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে সেই জন্য তো। কিসের জন্য সংস্কার? আপনি কার জন্য? মানুষের জন্য। মানুষের জীবন চলে যাচ্ছে, আপনি দেশ চালাইতে পারছেন না, তারপরে নানান ধরনের সংকট। ডলারের দাম 127 টাকা, এই যে ভাই যেটা বললো, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই। তাহলে আপনার উপরে যে আমি আস্থা রাখবো, আর আপনার তো কোনো জবাবদিহিতার করার প্রয়োজন নাই। আপনি কার কাছে জবাবদিহি করবেন? কি কারণে করবেন? কি প্রয়োজন আপনার জবাবদিহি করার? নাকি আপনি ভোটে দাঁড়াবেন আগামীতে? আপনি যদি ভোটে দাঁড়াইতেন, আপনি যদি রাজনৈতিক দল হইতেন, তাহলে আপনার এই মনে করতেন যে আপনার লস হয়ে গেল, মানুষ অখুশি হচ্ছে। আপনার তো সেটা নাই। সেই জন্যই আমরা বলছি এই সরকার দীর্ঘকাল থাকার কোনো প্রয়োজন নাই। রাখ তোর সংস্কার, আমার ওই আগের দিন ফিরাই দে, এই কথা তো মানুষ বলছে না? কেন বলছে? তা আপনি কি তো সুনির্দিষ্টভাবে আপনার প্রয়োজন ছিল যে আপনি কবে ভোট করবেন? আপনার জাতীয় জীবনে বলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকে একটা রাষ্ট্রের, পরিবারের থাকে 1 বছরের পরিকল্পনা। আপনি সবকিছু ধূম্রজাল তৈরি করে রাখছেন কেন রে ভাই? আর খালি বিএনপি বলতেছেন বিএনপি ভোট চায়। আপনি বাংলাদেশ আপনি চালাইতে পারছেন না। মানুষের কাঙ্ক্ষিত জায়গা ন্যূনতম ধারে কাছে নাই। মানুষের জীবন মানের কোনো উন্নতি হচ্ছে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ বাংলাদেশে। আপনার সরকার দুর্বলতম সরকার, ইতিহাসের সবচাইতে দুর্বলতম সরকার। এবং এই দুর্বলতার মধ্যে ষড়যন্ত্র, দেশি বিদেশি নানান ধরনের ধান্দা ফিকির, পতিত স্বৈরাচার নানান ধরনের মানে মাথা গুজবা টাইপ খুঁজে পাচ্ছে, চেষ্টা করছে আপনার ওই সংস্কারের মানে আকাঙ্ক্ষার ঠেলায়। সেটাও তো কাম্য না। আপনাকে তো বুঝতে হবে যে এই বাস্তবতায় বাংলাদেশে কোনো দুর্বল সরকার চলবে না, যার রাজনৈতিক অভিজ্ঞতা নাই, দেশ চালার অভিজ্ঞতা নাই। সেই জন্য আমরা বলছি, এখন আপনি কেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এখন এই কথা কইলে আপনি কবেন যে একটা এই পরিবর্তন আমরা করছি অন্য একটা দলকে ক্ষমতায় আনবার জন্য না, আপনারা ক্ষমতায় থাকবার জন্য। এই যে রক্ত দিয়েছি, আপনি কথায় কথায় বলছেন খালেদা জিয়াকে আপনি মুক্ত করেছেন, আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ আমরা করেছি। আরে ভাই, আমরা 17 বছর ঠেলে ঠেলে আওয়ামী লীগকে খাদের কিনারে আনছি, তারপরে সবাই ঠেলা দিছি, হাসিনা পড়েছে। আপনি যে পতাকা ওরেই ঘুরেইতেছেন, এটাও তো আমার রক্তের মূল্য আছে, আমার অসংখ্য মানুষের রক্ত আছে এর জন্যে। হ্যাঁ, তো আপনি এখন মানে কবে সংস্কার করবেন, কি সংস্কার করবেন, আপনি আমার দুধ আর মধুর সাগরে ভাসাই দিবেন, এই গল্প আপনি করতেছেন। কোনো লক্ষণ টক্ষণ তো আমরা দেখছি না, কোনো লক্ষণ দেখছি না। এই যে বলা হয় চাঁদাবাজি করতেছে বিএনপি, নাকি এই ধরনের একটা ফেক তৈরি করা হচ্ছে। আরে ভাই, কোন জায়গায় বিএনপি 200-র উপরে লোককে বহিষ্কার করছে? বিএনপি নিজে মামলা করছে। সরকারের উদ্যোগে কোনো চাঁদাবাজকে গ্রেফতার করতে দেখেছেন? না বিএনপি মানা করছে যে তোমরা গ্রেফতার করতে পারবে না? তো কি গভর্নমেন্টটা কি, কারণটা কি, কাজটা কি? এগুলোই তো হচ্ছে। এখন মানুষ কেন ভাববে না যে আপনি বরং নিজে ক্ষমতা ভোগ করবার জন্য? মানুষ তো বলে, ওই রবীন্দ্রনাথের কথা আছে যে নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, আর আমাদের দেশে যারা একবার ক্ষমতার স্বাদ পাইছে তাদের একই দশা। আর বাঘ যদি খুব তরুণ হয়, তাহলে দশা আরো খারাপ। তো তাই হচ্ছে কিনা কে জানে, এটা ভালো কথা না। আপনি পরিষ্কার করেন বিএনপি পাগল হয় নাই। আপনার কতদিন লাগবে, কি সংস্কার আপনি করবেন, কতটুকু সংস্কার করবেন? আমরা মনে করি সংস্কারের দায়িত্ব রাজনৈতিক দল, তাদের ব্যর্থতা আছে, ভুল আছে, সফলতাও আছে। আপনি সব ফেলে দিতে পারবেন না রাজনৈতিক নেতৃত্বের। আওয়ামী লীগ এই 15 বছর সব পরিবেশ নষ্ট করেছে, এটা সত্য। কিন্তু সেখান থেকে ধ্বংসস্তূপের মধ্যে থেকে রাজনৈতিক নেতৃত্বের উপরই তো আপনাকে শেষ পর্যন্ত আস্থা করতে হবে, পার্লামেন্টের উপরে তো আপনাকে আস্থা করতে হবে। আপনি একটা সংস্কারকারী করেন না যে মানুষ 5 বছর পর পর নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে। হ্যাঁ, এবং এই ভোটে কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারে না। এইবার দিতে পারবে, পরের 5 বছরও দিতে পারবে। তাইলেই দেখবেন রাজনৈতিক দল বা সরকার নিজেরা বাধ্য হবে সংস্কার করতে। আপনি সেই জায়গা না দিয়ে আপনি একেবারে বাংলাদেশকে বদলাই দিবেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করে দেবেন, এগুলো ফেক টার্ম। ধন্যবাদ। আবার আসবো ফারুক হাসান, আপনি কি বলবেন? বিশেষ করে যে উনি বলার চেষ্টা করেছেন যে আইন শৃঙ্খলা অবনতি ঘটছে এবং এই সরকার দুর্বলতম সরকার, তাহলে জাতীয় সরকারের যে প্রস্তাবনা ছিল অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট গঠন সভা, সেটি কেন করা গেল না? সেলিম ভাই, এই যে আমাদের বাবুল ভাই বললেন যে এই সরকার ইতিহাসের সবচাইতে দুর্বল সরকার, মানে ওনার কথার সাথে আমি একবারেই একমত। এই সরকার আসলেই দুর্বল। এখন কথা হচ্ছে এই যে এই সরকারটি একটা ইতিহাসের সবচাইতে দুর্বল সরকার, এটা কেন হলো? এই দুর্বল সরকার গঠনে বিএনপির কি কোনো দায় নেই?
100% বিএনপি দায়ী আছে এখানে। এই সরকার আমরা চাই নাই, আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী সরকার, একটি জাতীয় সরকার, কিন্তু এই বিপ্লবী সরকার কেন হয় নাই? এই জাতীয় সরকার কেন আমরা গঠন করতে পারলাম না? আজকে দেখেন 2024 সালের 5ই আগস্ট হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করলাম, উৎখাত করলাম। দুপুর 1:30টার দিকে সেনাবাহিনীর প্রধান তড়িঘড়ি করে 2জন প্রফেসরকে ক্যান্টনমেন্টে ডেকে নিলেন। তারপরে কি সেই ক্যান্টনমেন্টের সাথে ওই 2জন প্রফেসরের সাথে কি আলোচনা হলো উই ডোন্ট নো, আমরা জানি না। এরপরে আমাদের যেটা ধারণা, বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য পেয়েছি, ওই প্রফেসর, একজন তো এখন আইন উপদেষ্টা, হয়তো তিনিই বলেছেন যে আমার একার পক্ষে এই প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব নয়, তাই এখানে রাজনৈতিক দলগুলোর একটা সমর্থন দরকার। তারপরে আর্মি প্রধান বিএনপি, জামাত, হেফাজত এরকম 4-5টা দলের নেতাদের ডেকে নিলেন ক্যান্টনমেন্টে। সেই বৈঠকে আলোচনা হলো। একটু interrupt করি। আপনি বিএনপিকে যেভাবে ব্লেম করলেন যে বিএনপি দায়ী, না জাতীয় সরকারের কনসেপ্টটা কি? অনির্বাচিত লোক দিয়ে জাতীয় সরকারের কনসেপ্ট হলো পার্লামেন্টে যারা নির্বাচিত হবে সমস্ত দল থেকে যদি আমরা প্রতিনিধিত্ব করতে পারি। এই জায়গায় আপনার সাথে একমত নয়। আপনি তো পার্লামেন্টে নাই, নির্বাচনে নাই, আপনি এই জায়গায় পার্লামেন্ট কোথায় পাবেন? নির্বাচন কিন্তু আসমান থেকে নিয়ে আসতে হবে। না এটা পুরোপুরি জাতীয় সরকার হয় না। আমি যদি আপনাকে বলি, এই যে 5টা দল সেখানে উপস্থিত হলেন, বিএনপি, জামাত, মামনুল হক, আরো 2-4টা। এখন আমার প্রশ্ন, এই বিপ্লব কি ওই 5টা দলই করেছে একা? ওখানে আমরা ছিলাম না, আমরা লিড দেই নাই আন্দোলনে, অন্যরা দেই নাই, তাহলে আমি কেন ওই বৈঠকে উপস্থিত ছিলাম না? আমার মতামত কেন নেওয়া হয় না? হয় রাইট। এখন প্রশ্নটি হলো, ওই বৈঠকে আর্মির প্রধান কিংবা কোনো একটা জায়গা থেকে ওহী নাজিল হলো যে বর্তমান সংবিধানের আন্ডারেই একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে। এই প্রপোজাল থ্রো করার পরে উপস্থিত রাজনৈতিক দলগুলো তথা বিএনপির মহাসচিব, জামাতের আমির বা অন্যান্য দলের যারা ছিলেন, তারা কেন এক বাক্যে এটা মেনে নিলেন? তারা কেন বললেন না যে একটা সময় একটু আমাদের দরকার, আমাদের একটু সময় দেন, অথবা আমরা একটু ভাবি, আমরা চিন্তা করি কি করা যায়? তারপরে দেখেন সেখানে আইনের একজন বিজ্ঞ মানুষ, যিনি আইন নিয়ে নারী ভুরি বিচার বিশ্লেষণ করেছেন, আইনের উপরে অনেক বই লিখেছেন, আমাদের ডক্টর আসিফ নজরুল সাহেব, তিনি পর্যন্ত এটার বিরোধিতা করেন নাই। তিনিও জি হুজুর বলে এটাকে অ্যাকসেপ্ট করেছেন, মেনে নিয়েছেন। তারপরে কি হলো? তাদেরকে নিয়ে আর্মি প্রধান তড়িঘড়ি করে আর্মির গাড়িতে করে বঙ্গভবনে নিয়ে গেলেন। ওই সময় পর্যন্ত স্টিল নাও বঙ্গভবন আন্ডার দ্য র এজেন্ট শাহাবুদ্দিন চপ্পু। শাহাবুদ্দিন চপ্পুকে সে হাসিনার লোক, আর হাসিনার লোক মানে সে ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল প্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রপতি। তার কাছে নিয়ে যাওয়া হলো। তারা বলল যে আমরা এরকম একটা সরকারের ফর্মুলা নিয়ে এসেছি, আমরা এরকম একটা সরকার গঠন করতে চাই, আপনি কি বলেন? ইয়েস, ভেরি গুড, সুন্দর প্রস্তাব, তিনি ওকে করে দিলেন। এরপরে এই সরকারের বৈধতা যাচাইয়ের জন্য মহামান্য রাষ্ট্রপতি দপ্তর থেকে চিঠি পাঠানোর কথাই প্রধান বিচারপতির কাছে, যে এটা কি বৈধ না অবৈধ, ভবিষ্যতে এটার দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে কিনা, আপনি একটু বলুন মহারাজ। বাংলাদেশের প্রধান বিচারপতি বলেন যা করা যাবে, অসুবিধা নেই। ওই সময় পর্যন্ত প্রধান বিচারপতি কার? হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাকে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি বলি না। হি ওয়াজ নট দ্য চিফ জাস্টিস অফ বাংলাদেশ। ওই সময় সে ছিল হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি। সে হাসিনার ফর্মুলাই বাস্তবায়ন করবে। তারপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো, আর আজকে এসে আপনি বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধ নাকি অবৈধ? হোয়াট ইজ দিস? এটা কি? আপনারাই তো এটাকে নিয়ে আসছেন। আমরা কি এটা চেয়েছিলাম? আমরা হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে বিপ্লব ঘটিয়েছি। আর আমরা যখন বললাম এই সংবিধান ফেলে দিয়ে আমরা একটি বিপ্লবী সংবিধান চাই, তখন বিএনপি নো নো নো, এটা করা যাবে না। আমরা বললাম শাহাবুদ্দিন চপ্পু সে হাসিনার মানে নিয়োগপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি, তাকে আমরা চাই না, তাকে সরাতে হবে। বিএনপি বলেন না, এই মুহূর্তে এখানে হাত দেওয়া যাবে না। তাহলে আপনার জনগণের কোন কথার সাথে একমত হন? জনগণ চাই শাহাবুদ্দিন চপ্পু আর এক সেকেন্ডও রাষ্ট্রপতিতে মানে চেয়ারে না থাকুক। বিএনপি কেন জনগণের এই মানে মতের সাথে একমত হলো না? কেন সংবিধানের বিষয়ে মানে বিএনপি জনগণের সাথে কোন জনগণ চেয়েছে? এটা আপনি কি আমরা সবাই আপনি তো সব জনগণ না। না, এটা আপনি অনলাইন অফলাইন মিডিয়া যাচাই করেন কিভাবে বললেন? যাচাই করেন, গণভোট দেন। হ্যাঁ, গণভোট দেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে যদি ওনার এই মিডিয়ার মাধ্যমে অনলাইনেও একটা গণভোটের আয়োজন করে কিংবা ভোটিং সিস্টেমের আয়োজন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 95% মানুষ বলবে আমরা শাহাবুদ্দিন চপ্পুকে এক সেকেন্ডের জন্য এই চেয়ার দেখতে চাই না। আচ্ছা জি, এই সংবিধানও দেখতে চাই না। কিন্তু বিএনপি এই জায়গায় কেন একমত হতে পারছে না, এটি একটি বড় প্রশ্নের বিষয়। এবার আসেন, আমাদের আক্তার ভাই বেশ কয়েকটি বিষয় বলেছেন, জাস্ট অল্প সময় তত্ত্বাবধায়ক সরকার এবং ইন্টারিম সরকার, আপনি বোধহয় এই জিনিসটিকে গুলিয়ে ফেলেছেন। তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার এক বিষয় নয়। আমি যেটি বলতে চাচ্ছি, আপনি বললেন এই সরকারের মূল দায়িত্ব একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। না, একমাত্র আমি বলেছি যে এইটার সাথে
তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টের ডিফারেন্স আছে। হ্যাঁ, এটা একটু আচ্ছা। ইউনিক টাইপের গভর্নমেন্ট। Yes. আপনি বোধহয় মনোযোগ দিয়ে শুনেন না, আমি শুনেছি আপনার কথা। হ্যাঁ, তো শেষ সেখানে করতে হবে। আপনি শেষ করেন, আমি ফারুক না, বলছি। আমি এই জন্যই বলেছি আপনি- যে এই সরকারকে যদি আমরা তত্ত্বাবধায়কের ক্যাটাগরিতে ফেলে দিই এটা আসলে ভুল হবে। এই সরকার তত্ত্বাবধায়ক Thank you. ক্যাটাগরিতে কখনোই পড়ে না। না, আরেকটা বিষয় সেটা বলতে হবে, বলে নাই, সেটা এই যে বলে আরেকটা কথা আমরা বলছি যে এই সরকার ধন্যবাদ, নির্বাচিত ফারুক না। হাসান, আমি সময় দিতে না, না, পারছি ভাই, না। জাস্ট 30 সেকেন্ড। এই সরকার নির্বাচিত সরকার নয়, এটা বলাটাও ভুল। কারণ এই সরকার, আমি মনে করি, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনসমর্থিত সরকার। এই সরকারকে কারা নিয়ে আসছে? ছাত্র, জনতা, জনগণ। এই সরকার ওই যে আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসে নাই, আমরাই নিয়ে আসছি, জনগণ নিয়ে আসছে। সুতরাং এই সরকারকে আপনি যদি অনির্বাচিত সরকার বলেন কিংবা ওই রাজনৈতিক সরকার না ইত্যাদি ইত্যাদি বলে ট্যাগ দেওয়ার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে আপনি এই বিপ্লবকে অস্বীকার করছেন। কারণ এই বিপ্লবের ফসল হচ্ছে এই সরকার। সুতরাং আপনি যদি এই বিপ্লবকে স্বীকার করেন তাহলে এই সরকারকে স্বীকার করতে হবে। হাসান তারেক চৌধুরী, আপনি 30 আপনি সেকেন্ডে আসলে শেষ করুন। এই জন্য এই সরকারকে 30 সেকেন্ড। অনন্তকাল সময় দিয়ে নো দিতে নো, হবে। আমরা তো বলছি না অন্তকাল। তাই তো বলছেন। তাহলে দেখেন, কতটুকু? দেখেন, এখানে আপনি বলেন কতটুকু আমার সময়? মনে হয় যে- এইটাই হলো হাসিনার চেতনা। কতটুকু সময় এই যে- প্রয়োজন? এই আপনি যে বলেন। এই যে বলছেন আপনি, আমি এই সরকারকে এই- এর unlimited মধ্যেই time দিতে নারাজ। স্বৈরতন্ত্রের একটা চিহ্ন দেখছি না, আমরা। ভাই। আতঙ্কের ব্যাপার। আমি না, কখনোই না, বলি না একটু এই আমার সরকার মনে হয়- unlimited time এই জন্য দরকার। একটু- আমার কথা হচ্ছে কতটুকু No, সময়? no, no, no. সরকার ধরেন আচ্ছা। টাইম ফ্রেম দেয় নাই, বিএনপিকে দিয়েছে। আচ্ছা, আপনি ডিসিপ্লিনটা দিয়েছে। মেইনটেইন কি দিয়েছে করেন, বলেন? অনুষ্ঠানের ডিসিপ্লিনটা মেইনটেইন করেন। শেষ করছি। আমার মনে হয় যে আমাদেরকে একটা ডিসিপ্লিনারি ফরম্যাটে কথা বলা উচিত। প্লিজ। সেটা হলো এই যে আমরা সবাই জানি, আমরা এখানে সবাই রাজনীতির ছাত্র এবং একাডেমিক্যালি দ্রুত শেষ করতে হবে, বলুন। আমরা মনে করি যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, বৈশিষ্ট্যের দিক থেকে তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে আলাদা জি। এবং তার দায়িত্ব একটু বেশি ছিল এবং জনগণের ম্যান্ডেট দিয়ে তারা ক্ষমতায় বসেছে বলে জনগণ তাদেরকে সমালোচনা করতে পারবে না, এমন ধন্যবাদ। কোনো কথা নেই। অবশ্যই করবে। এই সমালোচনাকে যদি ধন্যবাদ, বলেন আর আপনি সময় ট্যাগ দিতে দেওয়া, পারছি না। দ্যাট ইজ আমাকে একটু দিবেন না 30 সেকেন্ড? 20 সেকেন্ডে বলুন, কারণ একদম আমাদের সময় নেই, 20 সেকেন্ডে না বলুন। না না, আমরা এই যে সময় নেই। এই যে আমাদের ভাইয়েরা যেটা বলছে যে ইতিহাসের খুব দ্রুত, সবচেয়ে জনপ্রিয় একদম। এই সরকারের আগমন যেটা করেছিল ঠিকই বলেছে সে, যে এটা একটা সর্বসম্মতভাবে এসেছিল। কিন্তু এই 4 মাস এখন আর হানিমুন পিরিয়ড কিন্তু নাই। এখন দ্রুত নির্বাচন। জন আকাঙ্ক্ষা পূরণে তারা প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে এবং মানুষের যে মৌলিক ধন্যবাদ। আকাঙ্ক্ষা সেই জায়গাটা ধন্যবাদ। তারা আঘাত করছে বলে ধন্যবাদ আমরা আপনার বিশ্বাস তিনজনকে মনে আলোচনা করছি। অংশ নেবার জন্য। দর্শক, স্বপ্ন ধরা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।